শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদের স্বাগতম। তোমাদের সাথে আছি আমি রেজওয়ান খার ফাহিম। আমরা কথা বলছিলাম ল অফ কন্ট্রাক্ট বা চুক্তি আইন নিয়ে। আজকে আমরা চুক্তি আইনের যে অংশটুকু পড়ব সেটি হচ্ছে রেস্ট্রেইন্ট অফ ট্রেড। গত ক্লাসে আমরা যে পড়েছিলাম তার মধ্যে একটি ছিল সেকশন 27 অফ দি কন্ট্রাক্ট অ্যাক্ট, যেখানে বলা আছে যে রেস্ট্রেইন্ট অফ ট্রেডের কোনো ক্লজ থাকলে সেটি ভয়েড হয়ে যাবে। তাহলে আজকে জেনে নেওয়া যাক রেস্ট্রেইন্ট অফ ট্রেড কি। A restraint of trade clause is a clause in a contract by which one party agrees to limit or restrict his ability to carry on his business, trade or profession. সহজ কথায় বললে, আমি যখন একটি প্রতিষ্ঠানে চুক্তিবদ্ধ হচ্ছি, ধরা যাক আমি একটি ফার্মে চাকরি করব। চাকরির সময় যে কন্ট্রাক্ট করা হলো, আমার চাকরির সার্ভিস এরকম হবে, বেতন এরকম হবে, একই সঙ্গে তারা এমন একটি শর্ত দিল যে এই প্রতিষ্ঠান থেকে বের হবার পর আমি যদি কখনো পদত্যাগ করি, আমি একই রকমের প্রতিষ্ঠানে কাজ করতে পারবো না, বা এই এলাকায় এই শহরে আমি আর কোনো একই রকম প্রতিষ্ঠানে কাজ নিতে পারবো না। এইরকম শর্ত যদি থাকে, অর্থাৎ আমার যে এই প্রফেশনটা বা এই ট্রেডটা, এই বিজনেসটা আবার চালিয়ে যাওয়ার যে অধিকারটা, সেটিকে রেস্ট্রেইন করা, রেস্ট্রেইন্ট টু ট্রেড। বা আমি একটু ব্যবসা প্রতিষ্ঠানে কাজ শুরু করলাম নভিস হিসেবে, আমাকে কাজ শেখানো হলো, এরপর বলা হলো তুমি এখানেই কাজ করতে হবে, তোমাকে যদি কাজ ছাড়তে চাও ছাড়তে পারবে, কিন্তু এরপর তুমি এরকম কোনো পজিশনে কাজ করতে পারবে না। যদি রাজি থাকো তাহলে তুমি কন্ট্রাক্টে ঢুকতে পারো। এই ধরনের কোনো শর্ত কন্ট্রাক্টে দেওয়া যাবে কিনা, সেটি হচ্ছে রেস্ট্রেইন্ট অফ ট্রেড। রেস্ট্রেইন্ট অফ ট্রেডের ক্ষেত্রে সাধারণ নিয়ম কি বলছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ কেসটি হলো নর্ডেনফেল্ড ভার্সেস ম্যাক্সিম নর্ডেনফেল্ড। ইংল্যান্ডের যে কমন ল ট্র্যাডিশন, সেখানে এই রেস্ট্রেইন্ট অফ ট্রেডের ক্ষেত্রে কীভাবে দেখা হয় সেটি এসেছে এই কেস থেকে। তো প্রথম গুরুত্বপূর্ণ শর্তের কথাটি হলো 1. অল সাচ কন্ট্রাক্টস আর প্রাইমা ফেসি ভয়েড। কন্ট্রাক্টে যদি এই ধরনের শর্ত থাকে সেটি ভয়েড হয়ে যাবে, সেটি কার্যকর হবে না। 2. It is a matter of law for the court to decide whether the restraint is justifiable. তবে কথা আছে, প্রাইমা ফেসি শব্দের অর্থ কি? প্রাইমা ফেসি মানে অন দ্য ফেস যেটা মনে হচ্ছে, অর্থাৎ সাধারণত ধরে নেওয়া হবে যেটি থাকলেই ভয়েড। তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আসলেই এ ধরনের শর্ত দেয়া বা তাকে পরবর্তী একই রকম ব্যবসা চালিয়ে যেতে থেকে বাধা দেয়া প্রয়োজন হতে পারে। সেটি যখন রিজনেবল হবে বা কখন রিজনেবল হবে সেটি নির্ধারণ করবে কোর্ট। কোর্ট ডিসাইড করবে যে এই ক্ষেত্রে কোনো এক্সেপশন করা যায় কিনা, বা রেস্ট্রেইন্ট অফ ট্রেড রিজনেবল কিনা, জাস্টিফাইবল কিনা। 3. It must be reasonable to the parties as well as to the public interest. অর্থাৎ দেখতে হবে যে এই দুই পক্ষের মধ্যে এক পক্ষ কর্তৃক আরেক পক্ষকে এই রেস্ট্রেইন্ট দেওয়া জাস্টিফাইবল কিনা, রিজনেবল কিনা, একই সাথে এতে পাবলিক ইন্টারেস্টের ক্ষতি হচ্ছে কিনা। আমি যদি ঠিক করে দেই যে আমার কাছে তুমি এই মেডিকেল প্র্যাকটিসটা শিখে আর কোথাও অ্যাপ্লাই করতে পারবে না, আর কোথাও সেটি ব্যবহার করতে পারবে না, নিজে প্র্যাকটিস করতে পারবে না, তাহলে কিন্তু সাধারণ মানুষ তার সেই সেবা থেকে বঞ্চিত হবে। তো একই সঙ্গে সেটি পাবলিক ইন্টারেস্টকে ক্ষতিগ্রস্ত করছে কিনা, এটিও দেখতে হবে। 4. বার্ডেন অফ প্রুফ কার উপরে? অর্থাৎ এই যে রেস্ট্রেইন্ট অফ ট্রেড শর্তটি দেওয়া হয়েছে, এটি রিজনেবল কিনা কে প্রমাণ করবে? To prove it is to be reasonable is on the party who is claiming the restraint as reasonable. কারণ প্রথমে ধরে নেওয়া হচ্ছে যেটি আনরিজনেবল, এটি ভয়েড। তো কেউ যদি বলতে চায় যে না এটি ভয়েড হবে না কারণ এটি রিজনেবল, তাকেই প্রমাণ করতে হবে যে কেন এটি রিজনেবল। এখানে একটি উল্লেখযোগ্য কেস ছিল ফস্টার ভার্সেস সাগেট 1918। এই কেসটি দেখা গিয়েছিল যে কেসটি কাহিনী ছিল এরকম যে গ্লাস ব্লোয়িং ছবিতে আমরা যেরকম দেখতে পাচ্ছি যে তরল কাচকে ফু দিয়ে বিশেষ পদ্ধতিতে সেটিকে নির্দিষ্ট শেপ দেওয়া হয় এবং বাসনকোসন বা ইত্যাদি তৈরি করা হয়, গ্লাসওয়্যার তৈরি করা হয়। এটি অত্যন্ত ডেলিকেট একটি প্রক্রিয়া, খুবই স্কিল্ড একটি কাজ, অর্থাৎ যে কেউ এটি পারবে না। এই কেসে দেখা গেল যে এরকম যখন যিনি কাজ করতে তাকে শর্ত দেওয়া ছিল যে তিনি এই পজিশনে আসার পরে তাকে এটি শেখানো হয়েছে, এই গ্লাস ব্লোয়িং, এই বিশেষ পদ্ধতি। এরপরে তিনি যদি ছেড়ে চলে যেতে চান, তিনি ওখানে আর এটি প্র্যাকটিস করতে পারবেন না। কোর্ট
তখন এই সিদ্ধান্ত দিল যে হ্যাঁ, এই শর্তটি রিজনেবল, কারণ এটি প্রতিষ্ঠানের একটি ট্রেড সিক্রেটের মধ্যে পড়বে। ট্রেড সিক্রেট অর্থাৎ ব্যবসার তার নিজস্ব কিছু গোপনীয় ব্যাপার থাকবে, যেটি ব্যবহার করে তিনি ব্যবসাতে সফল হচ্ছেন, এটি রক্ষা করার অধিকার। তো তিনি যে বিশেষ কৌশল থেকে শিখিয়েছেন স্কিলটি, এটিও ট্রেড সিক্রেটের মধ্যে পড়বে। ফলে এই ক্ষেত্রে ওই এমপ্লয়ার তাকে এই শর্তটি দিতে পারেন, যে শর্তটি দেওয়া হয়েছে তা রিজনেবল। বাংলাদেশের কন্ট্রাক্ট অ্যাক্টে কি বলা হচ্ছে? সেকশন 27 বলছে, every agreement by which anyone is restrained from exercising a lawful profession, trade or business of any kind is to that extent void. একটা এগ্রিমেন্টে যদি কাউকে রেস্ট্রেইন করা হয়ে থাকে কোনো প্রফেশন, ট্রেড বা বিজনেস ক্যারি অন করা থেকে, সেটা যতখানিতে রেস্ট্রেইন করা হয়েছে ততটুকু ভয়েড, বাতিল। এখানে কিন্তু কোনো শর্ত দেওয়া হয়নি বা পার্শিয়াল রেস্ট্রেইন করার কথা বলা হয়নি, সকল ধরনের এগ্রিমেন্ট পুরোপুরি ক্ষেত্রে। তবে তারপরে এক্সেপশন বলা হচ্ছে। এক্সেপশন 1, one who sells the goodwill of a business may agree with the buyer to refrain from carrying on a similar business within specified local limits, so long as the buyer or any person deriving title to the goodwill from him carries on a like business therein, provided that such limits appear to be quote reasonable, regard being had to the nature of the business. সহজ কথায় বললে, কিছু ব্যবসা থাকতে পারে যেখানে মানুষের নাম যশ, যেটাকে আমরা বলি খ্যাতি, সেটি গুরুত্বপূর্ণ। আপনি ওই সেবাটা নিতে যান কারণ আপনি জানেন যিনি সেবাটা দেন তিনি প্রসিদ্ধ, তার কাছে গেলে মানুষ সেবা পাবে, তার নাম যশ আছে, খ্যাতি আছে। এখন ধরা যাক তিনি ওই প্রতিষ্ঠান ছেড়ে দিলেন, পাশেই নতুন একটি প্রতিষ্ঠান খুললেন, তাহলে কি আপনি আর ওই প্রতিষ্ঠানে যাবেন? যাবেন না। আপনি এই ব্যক্তি যেখানে গিয়েছেন সেখানেই যাবেন। তাহলে ওই যে প্রথম প্রতিষ্ঠান সে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ যে গুডউইলটি ছিল, যে ব্যক্তি সুনামের জন্য এখানে লোকজন আসতো, সে ব্যক্তি চলে গিয়েছেন অন্য প্রতিষ্ঠানে, মানুষ এখন অন্য জায়গায় যাবে। এই ক্ষেত্রে বলা হচ্ছে যেখানে ব্যবসায় গুডউইল রিলেটেড, সেই ক্ষেত্রে উনি এই শর্ত দিতে পারবেন যে হ্যাঁ, আপনার জন্যই লোক আসছে, আপনি এখানে চলে যেতে পারবেন, কিন্তু আপনার পাশেই দোকানটি খুলতে পারবেন না। আপনি যাবেন ঠিক আছে, কিন্তু আমার এলাকার মধ্যে না, আপনি অন্য শহরে গিয়ে আপনার নিজের প্রতিষ্ঠান খুলুন ইত্যাদি। তাহলে অন্তত আমার এখানে যে ক্লায়েন্টরা আছে তারা যেন আমার কাছ থেকে চলে না যায়। এটি রিজনেবল, এটি রেস্ট্রেন্ট অফ ট্রেডের ক্ষেত্রে এক্সেপশন। তবে এখানে শর্ত দেওয়া আছে, এটি হতে হবে উইদিন স্পেসিফাইড লোকাল লিমিটস, নির্দিষ্ট এরিয়ার ক্ষেত্রে। আমি বলে দিতে পারবো না, অর্থাৎ আমি এটা বলতে পারি যে আপনি ঠিক আছে ব্যবসা করতে পারবেন, আপনি ব্যবসা করেন, আমার পজিশন ছেড়ে চলে যাবেন, ব্যবসা করেন, কিন্তু আমার এলাকায় না বা আমার শহরে না, অন্য শহরে গিয়ে করেন। তা আমি দাবি করতে পারি না যে আপনি দেশে ব্যবসা করতে পারবেন না, সেটা আনরিজনেবল। তাহলে তিনিই বা করবেন কি, এবং মানুষও তো দাঁড়িয়ে থেকে বঞ্চিত হবে। সো এটি হতে হবে উইদিন স্পেসিফাইড লোকাল লিমিট। সময়ের ক্ষেত্রেও তাই, যদি একই স্থানে করতে বাধা দেওয়া হয়, সময় ক্ষেত্রে হতে পারে যে অন্তত এত দিনের মধ্যে আপনি যেন না করেন। এই সেকশনে শুধুমাত্র লোকাল লিমিটে স্থানের কথা বলা হচ্ছে। একই সাথে বলা হচ্ছে যে এই লিমিটটি কোর্টের কাছে রিজনেবল হতে হবে। কোর্ট যেন এটিকে রিজনেবল মনে করে তখনই তারা এটিকে অ্যাপ্রুভ করবেন, এবং এতে খেয়াল রাখতে হবে যে সেই ব্যবসা প্রতিষ্ঠানটির ধরন কীরকম। এছাড়া আরও দুটি এক্সেপশন ছিল, সেগুলো পার্টনারশিপ অ্যাক্টের মাধ্যমে পরবর্তী রিপিল করা হয়ে গেছে, সেটা পরে দেখব। তাহলে আমরা কী কী এক্সেপশন দেখতে পেলাম? এটা হচ্ছে গুডউইল, যেখানে ব্যবসার গুডউইল জড়িত, একজনের নামযশ আছে, তিনি যদি পজিশন থেকে চলে যেতে চান তাকে তখন রেস্ট্রেন্ট দেওয়া যাবে যে তিনি ওই লোকাল এরিয়াতে, ওই শহরে বা ওই অঞ্চলে রিজনেবল ক্ষেত্রে আর ব্যবসাটি করতে পারবেন না, এবং একই ধরনের বিজনেসের ক্ষেত্রে সিমিলার গুডস, এবং রেস্ট্রিকশনটি রিজনেবল হতে হবে। দ্বিতীয়ত, পার্টনারশিপ অ্যাক্টের ক্ষেত্রে পার্টনাররা যখন কোনো ব্যবসা করছেন তারা এই শর্ত একে অন্যের দিতে পারবেন বা এই কন্ট্রাক্ট করতে পারবেন যে তারা এর বাইরে আর কোনো ব্যবসা করবেন না, বা একই ধরনের অন্য কোনো ব্যবসা প্যারালালি চালাবেন না। ট্রেড কম্বিনেশনের ক্ষেত্রে একাধিক ব্যবসায়ী এরকম চুক্তি করতে পারেন যে তারা একই ক্লায়েন্টের কাছে বিক্রি করবেন, তারপর এবং যে লাভটি হবে, প্রফিট হবে, তা ভাগাভাগি করে নেবেন। অথবা সোল ডিলিং এগ্রিমেন্ট। সোল ডিলিং এগ্রিমেন্ট হচ্ছে আমি যে চুক্তি করলাম যে
আমার এই পণ্যটি আমি সবসময় তার কাছে বিক্রি করব। সোলাজ এগ্রিমেন্ট, অর্থাৎ তিনি আর কারোর কাছ থেকে এটি কিনবেন না, আমার কাছ থেকেই কিনবেন। এই যে আমি কিন্তু তাকে অন্য কাছ থেকে কিনতে দিচ্ছি না, এটি এক ধরনের রেস্ট্রিক্ট অফ ট্রেড হচ্ছে, বা তিনি বলছেন আমার কাছে আমি যেন শুধুমাত্র তার কাছে বিক্রি করি। তো এরকম ক্ষেত্রে কিন্তু এটি অ্যালাউড। পার্টনারশিপ একটা ক্ষেত্রে কি, সেকশন 11-এ বলা হচ্ছে 11(2)-তে নটউইথস্ট্যান্ডিং এনিথিং কন্টেইনড ইন সেকশন 27 অফ কন্ট্রাক্ট অ্যাক্ট। আমরা এতক্ষণ যে পড়লাম কন্ট্রাক্ট অ্যাক্টের 27 ধারা, সেই 27 ধারাতে যাই থাকুক না কেন, notwithstanding anything, such contracts may provide that a partner shall not carry on any business other than that of the firm while he is a partner. অর্থাৎ অন্য সেখানে যাই থাকুক না কেন, একজন পার্টনার যে বিজনেস করছেন পার্টনারশিপে, গাড়ির ব্যবসা হোক, যে ব্যবসায়ী হোক, তার বাইরে একই রকম ব্যবসা করতে পারবেন না। এই যে একজন 36(2)-তে বলা হচ্ছে এগ্রিমেন্ট ইন রেস্ট্রেন্ট অফ ট্রেড, a partner may make an agreement with his partner that on ceasing to be partner he will not carry on any business similar to that of the firm within a specified period of or within specified local limits and notwithstanding anything contained in section 27. Such agreement shall be valid if the restrictions imposed are reasonable. এখানে যদি আমরা পুনরুক্তি দেখতে পাচ্ছি, বলা হচ্ছে যে ধরা যাক আমি এবং আমার কয়েকজন বন্ধু মিলে এটি গাড়ির পার্টনারশিপ ব্যবসা খুলেছি। তারপরে সেখানে আমরা এরকম চুক্তি করতে পারবো, ধরা যাক কেউ একজন এই ছেড়ে বেরিয়ে গেল, পার্টনারশিপ থেকে বেরিয়ে গেল, ছেড়ে দিল, সে আবার এই একই জায়গাতেই একটু দূরেই আরেকটি গাড়ি ব্যবসা খুলতে পারবে না, গাড়ির দোকান খুলতে পারবে না, বা একই সময় খুব কাছাকাছি সময়ে, তাহলে কিন্তু আমাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। আর এরকম হতেই পারে যে তার নিজের অর্থ সংস্থান বেশি হয়েছে, সে চিন্তা করছে তার নিজের লাভের জন্য পাশে এসে নিজে একটি দোকান খুলবে বা নিজে একটি শপ খুলবে, এটি করে কিন্তু আমাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। তো এক্ষেত্রে আমরা এরকম চুক্তি করে নিতে পারি, বা যদি চুক্তি করি সেটি ভয়েড হবে না। সেকশন 27 যেরকম বলা হচ্ছে যে ইন জেনারেল প্রাইমা ফেসি রেস্ট্রেন্ট অফ ট্রেড ভয়েড, এটি ভয়েড হবে না, এটি এক্সেপশন পার্টনারশিপ অ্যাক্টে। যে সেকশন 27 যাই থাকুক না কেন তারা এরকম একটি এগ্রিমেন্ট করতে পারে, সাচ এগ্রিমেন্ট শ্যাল বি ভ্যালিড, তবে রিজনেবল হতে হবে এবং হতে হবে স্পেসিফিক পিরিয়ডে, স্পেসিফিক লোকাল লিমিটের জন্য। সেকশন 54-এ একই রকম কথা বলা হচ্ছে, সেকশন 55-এও তাই বলা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এবার আসা যাক তার পরবর্তী সেকশন 28-এ, সেখানে বলা হচ্ছে রেস্ট্রেইন্ট অফ লিগ্যাল প্রসিডিং। অর্থাৎ যদি এমন চুক্তি করি বা চুক্তির এমন একটা শর্ত থাকে যে আমাদের মধ্যে যে সমস্যাই হোক, যে ডিসপিউটই হোক, কখনো কোর্টে যাব না আমরা, বা কেউ কোনো পক্ষ যদি চুক্তি ভঙ্গ করে বা যাই করুক সে কোর্টে যেতে পারবে না, এটি কিন্তু করা যাবে না। এই যদি এরকম যদি শর্ত থাকে, শর্তটি ভয়েড হয়ে যাবে। তবে আচ্ছা আমরা আগে সেকশনটি পড়ে আসি। 28 বলা হচ্ছে এভরি এগ্রিমেন্ট বাই হুইচ এনি পার্টি দেয়ারটু ইজ রেস্ট্রিক্টেড অ্যাবসলিউটলি ফ্রম এনফোর্সিং হিজ রাইটস। সে সকল প্রতিটি এগ্রিমেন্ট যেখানে সে পার্টিগুলো তাদের রেস্ট্রিক্ট করা হচ্ছে যে সে তার রাইট, তার যে অধিকার, এটি চুক্তি ভঙ্গ হলে আপনার অধিকার কি, আপনি কোর্টে এসে দাবি করতে পারবেন যে আমাকে যেন ক্ষতিপূরণ দেওয়া হয়, আমার চুক্তি ভঙ্গ হয়েছে, চুক্তি ভঙ্গ করা হয়েছে আমার সাথে। তার যে অধিকার, সে কোর্টে এসে আবেদন করবে, কোর্টে তার এই যাওয়ার অধিকারটা সেদিকে তাকে বঞ্চিত করা হচ্ছে, রেস্ট্রিক্ট করা হচ্ছে আন্ডার অর ইন রেসপেক্ট অফ এনি কন্ট্রাক্ট, যদি এরকম কোনো শর্ত করা হয়, বা দ্য ইউজুয়াল লিগাল প্রসিডিংস ইন দ্য অর্ডিনারি ট্রাইব্যুনালস, সাধারণ যে কোর্টের প্রসিডিং সেখানে যেতে পারবে না, বা অর হুইচ লিমিটস দ্য টাইম উইদিন হুইচ হি মে ডাজ এনফোর্স হিজ রাইটস। অথবা বলা হলো যে যেতে পারবে কিন্তু অতদিনের মধ্যে যেতে হবে। চুক্তি করলাম যে যদি এরকম হয়, আমাদের কোনো ঝামেলা হয়, আপনাকে 1 মাসের মধ্যেই করে যেতে হবে, না হলে আর সেটি সমাধান করা হবে না। দ্যাট ইজ ভয়েড টু দি এক্সটেন্ট, তাহলে সেটি ভয়েড হয়ে যাবে, সেটি কার্যকর হবে না, অর্থাৎ রেস্ট্রেন্ট অফ লিগাল প্রসিডিং দেওয়া যাবে না। এক্সেপশন কি কি? 1. This section shall not render illegal a contract by which 2 or more persons agree. কোনটা ইলিগাল হবে না? যেখানে 2 or more persons agree, 2 বা ততোধিক ব্যক্তি রাজি হচ্ছেন, that any dispute which may arise between them in respect of any subject or class of subjects, তাদের মধ্যে যে ডিসপিউটই অ্যারাইজ করুক, যে সমস্যাই হোক, shall be referred to arbitration. সে তারা কোর্টে যাবেন না, ঠিক আছে, এই শর্ত দিলেন, তবে আরবিট্রেশন যেতে পারবে। And that only the amount awarded in such arbitration
shall be recoverable in respect of the dispute so referred. এবং আরবিট্রেশন যাওয়ার পরে আরবিট্রেশন ট্রাইব্যুনাল যে পরিমাণ ক্ষতিপূরণ ঘোষণা করবে বা যা দিবে, যে রেমেডি দিবে, সেটি তারা মানতে বাধ্য থাকবেন, সেটি তারা মানবেন। তো এরকম যদি হয় যে এরকম শর্ত দেওয়া হলো যে হ্যাঁ আমাদের মধ্যে যদি কোনো ঝামেলা হয় আমরা কোর্টে যেতে পারবো না, কিন্তু আরবিট্রেশন যেতে পারবো, আরবিট্রেশনে যে রেমেডি দেওয়া হবে সেটি মেনে নেওয়া হবে, সেটি উদ্ধার করা হবে, তাহলে সেটি ভয়েড হবে না, সেই ধরনের শর্ত দেওয়া ভ্যালিড। কিন্তু একেবারেই আরবিট্রেশন যেতে পারবে না, অর্ডিনারি কোর্ট প্রসিডিউরে যেতে পারবে না, এই ধরনের শর্ত দেওয়া ভয়েড। ইসমি 2 তে বলা হচ্ছে nor shall this section render illegal any contract in writing by which 2 or more persons agree to refer to arbitration any question between them which has already arisen or affect any provision of any law in force for the time being as a reference to arbitration. এটা আগেটার সঙ্গে যুক্ত। এখন কথা হচ্ছে যেটা কিছু গুরুত্বপূর্ণ নুয়ান্সড অংশ আছে, যেমন এক হচ্ছে যদি এটিকে অর্থাৎ বলা হচ্ছে যে সে সাধারণ অর্ডিনারি যে কোর্ট প্রসিডিউর সেখানে যেতে পারবে না, যদি এমন শর্ত দেওয়া হয় সে অর্ডিনারি কোর্টে যেতে পারবে না কিন্তু স্পেশাল কোর্টে যেতে পারবে, তাহলে কিন্তু এটি অ্যাপ্লাই হবে না। অর্থাৎ তার যদি কোনো পথ খোলা থাকে কোনো অর্ডিনারি কোনো কোর্ট প্রসিডিউরে যাওয়ার, তাহলে কিন্তু সেটি ভ্যালিড হবে। আর যদি বলা হয় যে সেই স্পেশাল ট্রাইব্যুনালে যেতে পারবে না, নর্মাল কোর্টে যেতে পারবে, তাহলেও কিন্তু এটি ভ্যালিড। আর এক্সেপশন হচ্ছে কোথায়? আরবিট্রেশনের ক্ষেত্রে। তো এমনও যদি হতে পারে যে আরবিট্রেশন কোর্টে যে রেমেডি দেওয়া হলো, যে ক্ষতিপূরণ দিতে বলা হলো এক পক্ষকে, তারা সেটি দিচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু সেই ক্ষতিপূরণের টাকা উদ্ধার করার জন্য সে আবার নর্মাল কোর্টে যেতে পারবে, এই সেকশন ভ্যালিড হওয়ার পর বা এই শর্ত ভ্যালিড হওয়ার পরও। এটি ছিল দুটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে আমরা দেখলাম যে সেকশন 27 28-এ কোন ধরনের শর্ত, অর্থাৎ একটি হচ্ছে রেস্ট্রেইন্ট অফ টেটের শর্ত, একটি রেস্ট্রেইন্ট অফ লিগ্যাল প্রসিডিংয়ের শর্ত, যেগুলো সাধারণত থাকলে ভয়েড হয়ে যাবে, তবে কিছু ক্ষেত্রে এক্সেপশন থাকতে পারে। আজকের ক্লাস এটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং কোনো পরামর্শ থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।